ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিজিক্স বাংলা। ছায়া প্রকাশনীর ভেক্টরের এমসিকিউ পার্ট থেকে কোয়েশ্চেন নাম্বার 30 পর্যন্ত আমরা দুটো পার্টে ডিসকাশন করেছি। আজ আমরা কোয়েশ্চেন নাম্বার 31 থেকে থার্ড পার্টে ডিসকাশন করব। এরপরে আর একটা পার্ট হবে, পার্ট 4 দিলে টোটাল ভেক্টরের এমসিকিউ কভার হয়ে যাবে। আর প্রত্যেকটা এমসিকিউ সলিউশন পাওয়ার জন্য নিচে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ভিডিও সলিউশন দেখতে পারো। তো চলো স্টার্ট করি আজকের টপিক। কোয়েশ্চেন নাম্বার 31। কোয়েশ্চেন নাম্বার 31-এ কি দিয়েছে দেখো, এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। তো এখানে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমি এঁকে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ। ঠিক আছে, তাহলে পূর্ব দিকে যাচ্ছে এই দিকে, এটাকে আমি যদি বলি এক্স অক্ষ, আর এটাকে যদি আমি বলি ওয়াই অক্ষ, প্লাস এক্স অক্ষ, এটা হচ্ছে প্লাস ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মাইনাস এক্স অক্ষ, আর নিচেরটা হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ। তাহলে প্লাস এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে আই ক্যাপ, ঠিক আছে, আর প্লাস ওয়াই ক্যাপ বরাবর এটা হচ্ছে কি জে ক্যাপ, এরকম আসবে। আর মাইনাস ওয়াই অক্ষ বরাবর এটা আসবে মাইনাস জে ক্যাপ, এটা হচ্ছে ডাইরেকশন। ঠিক আছে, এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। তো তার বেগটাকে আমি ধরে নিলাম v1 ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড। অপর এক ব্যক্তি বলেছে 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। দক্ষিণ দিকে যাচ্ছে তার মানে এই দিকে যাচ্ছে, এবং এটা কি বলেছে v2 ইকুয়ালস টু দিয়েছে 3 মিটার পার সেকেন্ড। ওকে, বলছে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে। কার আপেক্ষিক বেগ বার করতে হবে? না প্রথম ব্যক্তির। তো কেমন ভাবে লিখতে হবে? না v12। এই v12 কথার অর্থ হলো কি দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। তো এটা ইকুয়ালস টু কি হয় না v1 মাইনাস v2, আর এগুলো সবগুলো হচ্ছে কি না ভেক্টর ফর্ম। তো এখানে তো আমাদেরকে মান দিয়েছে এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। তো ঠিক আছে, তাকে আমরা ভেক্টর ফর্মে লিখে নিব। কেমন ভাবে লিখবো না v1 ভেক্টর ইজ ইকুয়ালস টু, একটু কালিটা চেঞ্জ করে নিয়ে লিখছি ভালো হবে। দেখো, তো এই v1 একে যদি আমি ভেক্টর ফর্মে লিখি তাহলে দেখো v1 ভেক্টর ইজ ইকুয়ালস টু, এটা আসবে 4, এটা হবে আই ক্যাপ, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। তার মানে বুঝিয়ে গেল যেটা প্লাস এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আর প্লাস এক্স অক্ষ বরাবরটাকে আমরা ই ধরেছি। এবার দেখো সাউথ, সাউথ মানে হচ্ছে কি মাইনাস ওয়াই অক্ষ বরাবর হয়ে যাচ্ছে না। তাহলে এখানে যদি v2 কে ভেক্টর ফর্মে লিখতে হয় তাহলে এটা হবে 3 হলো মাইনাস জে ক্যাপ, ঠিক আছে, এবার এত মিটার পার সেকেন্ড। তো এটা ইকুয়ালস টু লেখা যায় মাইনাস 3 জে ক্যাপ মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে। তো আপেক্ষিক বেগের যে সমস্ত অঙ্ক টঙ্কগুলো থাকবে এগুলোতে আমাদেরকে এই নোটেশন গুলো ঠিকঠাক করে ধরতে হবে, দিলে অঙ্ক হয়ে যাবে। তো ইট ইজ ইকুয়ালস টু v1, তার জায়গায় লিখবো 4 আই ক্যাপ। দেখো v1 ভেক্টর আছে, তাকে ভেক্টর ফর্মে আমি লিখেছি, মাইনাস v2, v2 মানে মাইনাস 3j, তো মাইনাস 3j ক্যাপ। তো ইট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো 4 আই ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস 3j ক্যাপ। আর এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। তো অপশন এ ইজ দি রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? তো চলো এরপর যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 32। ভালো করে পড়বে, কোশ্চেনটা খুব একটা কনসেপচুয়াল কোশ্চেন আছে। বলছে 216 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বিমান ভূমি থেকে 1960 মিটার উচ্চতায় উড়ে চলেছে। এটা একটা বিমান, এই বিমানটা এই দিক বরাবর যাচ্ছে। বেগ কত? এর বেগ দিয়েছে ভি সমান দিয়ে দিয়েছে কত, যে 216 কিমি পার আওয়ার। কিমি পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ড করতে পারি কেমন ভাবে না 216 গুণিতক 5/18, ঠিক আছে। তো এটাকে কাটাকাটি যদি করি তাহলে এটা হবে 18 একে 18, 19 20 21 3 36, 18 দুগুণে 36, তাহলে 12 হয়ে গেল। এত কি হবে মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। তো ইট ইজ ইকুয়ালস টু 12 5, এটা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তো এই বেগে কিন্তু যাচ্ছে, উড়ে যাচ্ছে। ক্লিয়ার?
ভূমি থেকে কত উচ্চতায় আছে? উচ্চতা বলে দিয়েছে h ইকুয়ালস টু 1960 এত মিটার উচ্চতায় উঠছে। যখন বিমানটি ভূমির এ বিন্দুর উপরে আছে, তার মানে এই বিন্দুটা বলে দিয়েছে এ বিন্দু, এ বিন্দুর উপরে আছে বিমানটা। এবার এরকম বিমানটা উড়ে চলেছে। এবার জাস্ট যখন এ বিন্দুর উপরে, তখন একটা বোমা ফেলে দিল। তখন এই বোমার কিন্তু গতিবেগ কেমন? তারও গতিবেগ ছিল কি ভি বেগে যাচ্ছিল। সে কোন দিকে? অনুভূমিক দিকে। তাহলে বোমা যখন ফেলে দিবে, তখন তার উপর পৃথিবীর গ্রেভিটি কাজ করবে। আর তার যেহেতু অনুভূমিক বরাবর দিক ছিল, তাহলে সে একটা প্রজেক্টাইল মোশন করবে। তাহলে এইভাবে এসে এরকম পড়বে। ক্লিয়ার হয়েছে? প্রজেক্টাইল মোশন করে এলো। তারপর সে বি বিন্দুতে পড়লো। বলেছে বোমাটি এ থেকে কিছু দূরে বি বিন্দুতে গিয়ে পড়লো এবং এ বি এর দূরত্ব কত? তাহলে এটা হয়ে গেল আমার কি প্রজেক্টাইল মোশনের রেঞ্জ বা সীমা। এটা হচ্ছে আমার সীমা এবং এই সীমাটা আমাদেরকে কি করতে হবে? বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? তো এরপর দেখো আমরা কি করব। তো এখানে আমাদেরকে বার করতে হবে কি রেঞ্জ। তো রেঞ্জ মানে মনে করো এটা অনুভূমিক দিকে, তো তাহলে অনুভূমিক দিকে আমরা বার করছি। দেখো অনুভূমিক দিকে অনুভূমিক দিকে কি হবে বলো? অনুভূমিক দিকে আমরা বার করতে পারি s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা ফর্মুলা লিখলাম। দেখো অনুভূমিক দিকে তার কোনো কি ত্বরণ থাকে? অনুভূমিক দিকে তার কোনো ত্বরণ থাকে না। আর ইউটা তো দেওয়া আছে, এটা আমি ইউ লিখে নিতে পারি, ভি লিখবো না, ইউই বলে দিচ্ছি আমি। ইউ যেহেতু প্রাথমিক বেগ এরকম নিয়ে গিয়েছিল, তাহলে ইউ দেওয়া আছে। তো এ কত? অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকে কি? অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকে না প্রাচীর গতির, কেবলমাত্র উল্লম্ব দিক বরাবর ত্বরণ থাকে এবং সেই ত্বরণটা হচ্ছে কি না গ্রেভিটেশনাল গ্রেভিটি। ঠিক আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি মানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ইউটা হচ্ছে আমাদের 60 আর হচ্ছে টি, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। বাট এখানে টির মানটা আমাদের জানা নেই, টির মানটা বার করতে হবে। টির মান কোত্থেকে বার করব? উল্লম্ব দিক থেকে আমরা বার করব টির মানটা। তো দেখো আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিব টির মানটা কি করে বেরাচ্ছে। চলো, টির মান যদি বার করতে হয় তাহলে উল্লম্ব দিক আমাদেরকে কনসিডার করতে হবে। উল্লম্ব দিক, এই উল্লম্ব দিক বরাবর কি হচ্ছে না, যখন এখান থেকে ফেলা হয়েছে তাহলে তার দুটো বেগ ছিল, এদিকে একটা এদিকে একটা। তো নিচের দিকে আসছিল কেন না? গ্রেভিটির জন্য। ঠিক আছে, তো সেই ত্বরণটা হচ্ছে কত? এ না মাইনাস এ? এটা হবে এ ইকুয়ালস টু জি হবে। এটা এ ইকুয়ালস টু কি হবে? জি হবে। ঠিক আছে, নিচের দিকে এলে হচ্ছে প্লাস জি, উপরের দিকে যদি ছড়া হয় তাহলে সেটা মাইনাস জি আমরা ধরে থাকি। যেহেতু গতির বিপরীত দিকে পৃথিবী নিচের দিকে টানছে, বিপরীত দিকে আমরা ছুড়েছি, তাই মাইনাস জি ধরা হয় জিটাকে। তো উল্লম্ব দিক বরাবর যদি আমরা একই ফর্মুলা লাগাই, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এই অবস্থায় তার বেগ কেমন ছিল? অনুভূমিক দিক বরাবর বেগ ছিল, মানে এই দিকে বেগ ছিল। তার কি উল্লম্ব বরাবর নিচের দিকে কোনো বেগ ছিল? ছিল না। তাহলে ইউ সমান কি হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এই এস ইকুয়ালস টু কি করে নিব? ওয়াই দূরত্ব। দেখো ওয়াই এইটুকু উচ্চতায় ছিল, তাহলে বা এটাকে এইচ ধরে নাও, কোনো অসুবিধা নেই। এইচ ইকুয়ালস টু, তাহলে এটা কি হবে? প্লাস হবে। তো হাফ জি আর এটা হচ্ছে টি স্কোয়ার। জি এর মানটা কি বসাবো? জি এর মানটা আমরা বসাবো 9.8। ঠিক আছে, তাহলে দেখো এরপর আমরা কি পাবো না টি ইকুয়ালস টু, আচ্ছা টি স্কোয়ার ইকুয়ালস টু বার করে নি 2h বাই জি পাবো। এখান থেকে টি এর মান পাবো রুট ওভার 2h ডিভাইডেড বাই জি। রুট ওভার 2h এর মান কত? দেখো 1960, আর এটা হবে তোমার 9.8। একদম পরিষ্কার হয়েছে। তো এইটা এরকম উঠলো গুণিতক, এটা 10 হবে। দেখো 98 এটা, আচ্ছা 1960। ঠিক আছে, 98 দুয়ে কত বলতো? 196। তাহলে শূন্য হলো, তাহলে এটা 200 হয়ে গেল। 200 আর 2 400, তাহলে রুট ওভার 400, তাহলে এটা হলো 20 সেকেন্ড। দেখো বার করতে পারলাম। উল্লম্ব দিকটা যদি আমি কনসিডার করি তাহলে সেক্ষেত্রে আমরা সময়টা বার করে নিতে পারলাম। অনুভূমিক দিকটা যদি আমি কল্পনা করি তাহলে আমার এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কি এবি দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে আমার কি এবি দূরত্ব। ঠিক আছে, এস বা রেঞ্জ এটাকে বলবো। এই যে এবি দূরত্বটাকে আমি ধরেছি কত? আর। ঠিক আছে, তো সেই আরটাকে আমাকে বার করতে হবে। তো আর ইকুয়ালস টু 60 গুণিতক এটা কত হবে? 20।
তাহলে এটা মিটারে উত্তর আসবে। তাহলে 6 দুগুণে 12 শূন্য শূন্য মিটার, তাহলে 1200 মিটার হবে উত্তর। ঠিক আছে, তো দেখো এখানে কি লিখেছে, এখানে লিখেছে 120, এটা 1200 মিটার হবে। দেখো সবগুলো দেওয়া আছে, দেখো কিলোমিটার কিলোমিটার কিলোমিটার, এইটা কিন্তু মিটার দেওয়া আছে, আর এটা 1200 মিটার হবে। অপশন একটু গোলযোগ আছে, তো অপশন এ হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? তো চলো যাবো এরপর নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 33 কোশ্চেন, বলছে কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হতে পারে। কমপক্ষে কতগুলো একতলীয় ভেক্টর আমরা জিরো করতে পারি। দেখো এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আর একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের যোগফল জিরো হবে কখন, যখন তারা একটা তলে থাকবে এবং সেম এবং বিপরীত দিকে কাজ করবে। ঠিক আছে, এটা যদি 10 নিউটন হয় এবং সেম বল 10 নিউটন যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে শূন্য হতে পারে। দুটোতেই কাজ হবে, একটাতে তো কোনোদিন হতে পারে না। তো মিনিমাম দুটো বল সমান এবং বিপরীতমুখী যদি হয়, তাহলে একটা তলে থেকে তারা পরস্পর জিরো করতে পারে, তাদের লব্ধিকে জিরো করতে পারে। তো অপশন বি হচ্ছে রাইট আনসার। যাবো এর পরের কোশ্চেন। পরের কোশ্চেন দিয়েছে দেখো, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দিয়েছে, a ক্রস b ইকুয়ালস টু √3 a ডট b দিয়েছে, তাহলে a প্লাস b এর মানটা বার করতে বলেছে। তো ফার্স্ট আমাদেরকে বার করব কি, দেখো বার করব a ভেক্টর প্লাস b ভেক্টর এর মোড বার করব। তো এর মোড মানে কি, √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে মজার বিষয় হচ্ছে এই থিটা তো আমি জানি না, থিটা আমাকে বার করতে হবে। তো থিটা কি করে বার করব না, আমাদেরকে একটা গিভেন রিলেশন দেওয়া আছে, ওখান থেকে বেরিয়ে যাবে। তো বলেছে কি না, a ক্রস b এগুলো সব ভেক্টর ফর্মে আছে, ইকুয়ালস টু √3 a ডট b দিয়েছে। তো চলো খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। তো এ বি কি করব, সাইন থিটা করব, যেহেতু ক্রস আছে তাহলে এ বি সাইন থিটা ইকুয়ালস টু কি লিখবো, √3 a b cos থিটা। ক্লিয়ার হয়েছে? তো দেখো এ বি বোথ সাইড কেটে গেল, তাহলে দেখো সাইন থিটা বাই কস থিটা, তাহলে এটা টেন থিটা হয়ে যাবে। টেন থিটা ইকুয়ালস টু √3, আর √3 মানে হচ্ছে কত বলতো, 10 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু বেরিয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এটার মান হয়ে যাবে রুট ওভার, কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, আচ্ছা √3 মান হচ্ছে, না না এখানে ভুল হয়ে গেছে, √3 মান হচ্ছে গিয়ে 1060 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো এটার মানটা আমরা বসিয়ে দিব, কি বসাবো, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60 এর মান কত হয় না হাফ হয়, তো হাফ হাফ কাটলো, তাহলে ইকুয়ালস টু কি বেরাবে বলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কোন অপশনটা হবে, অপশন এ ইজ দি রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? তো সেমিস্টার 1 এর জন্য এমসিকিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে এমসিকিউ করো, আর আমার কমিউনিটি পোস্টে এমসিকিউর কুইজ প্রতিনিয়ত আপডেট হয়, সেগুলোকে তোমরা অ্যাটেন্ড করো কোশ্চেনের সলিউশন করার জন্য। ঠিক আছে, তো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে একটি বস্তু কণার প্রাথমিক বেগ দিয়েছে u ইকুয়ালস টু 3i প্লাস 4j এবং ত্বরণ দিয়েছে 0.3i প্লাস 0.4j, 10 সেকেন্ড পর বস্তু কণাটির বেগ কত হবে। তো ভালো কোশ্চেন, ইউ দিয়ে দিয়েছে, এ দিয়ে দিয়েছে, 10 সেকেন্ড পর তার বেগ বার করতে বলেছে। তো আমরা কি জানি ফর্মুলা, ভি ইকুয়ালস টু ভেক্টর ফর্মে লিখবো ইউ প্লাস এটি, ইউ প্লাস এ টি। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো ইউ কত দিয়েছে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ হয়ে গেল, এটা হচ্ছে আমার ইউ। এ কত দিয়েছে, 0.3i ক্যাপ প্লাস 0.4, এটা হচ্ছে জে ক্যাপ। আর টি দিয়েছে কত, টি দিয়েছে কত, এইখানে একটু কারেকশন করে নিচ্ছি, ভেক্টর সাইনটা একটু
টি এর দিকে চলে গেছে, এটা হচ্ছে এর উপর ভেক্টর সাইনটা থাকবে। আচ্ছা, তো ইন্টু 10 তাহলে ইকুয়ালস টু দেখো কি লিখবো, দেখো 10 যদি গুণ হয় তাহলে কি হবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 10 গুণ হলে 3i ক্যাপ প্লাস, এটা কত হবে বলতো, এটা কত হবে, এটা হবে 4j ক্যাপ, তাহলে এটা হবে 3 3 6i ক্যাপ প্লাস 4 4 8j ক্যাপ হয়েছে। তো ভি ভেক্টর এর মান যদি বার করি, এটা হবে √6 এর হোল স্কয়ার প্লাস 8 এর হোল স্কয়ার। তো ইট ইজ ইকুয়ালস টু কি হবে, ইট ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কি গো 6 6 36 8 8 64, তাহলে √100, তাহলে এটা 10 বেরিয়ে গেল, 10 একক। দেখো অপশন এ হচ্ছে 10 একক রাইট অ্যান্সার হয়েছে। যাব নেক্সট কোশ্চেন, খুব সহজ আছে, তো জিনিসগুলো ভালো করে তোমাদেরকে অবজার্ভ করতে হবে। 36 এর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাকে ভালো করে বুঝতে হবে তোমাদেরকে। দেখো 36 এ কি বলছে, বলছে একটি প্রাসের গতির সমীকরণ দেওয়া আছে। তো একটি প্রাসের একটুখানি ডায়াগ্রাম তোমাদেরকে করে দেখাই, একটা প্রাসের গতি, জাস্ট এইভাবে প্রাসের গতিটা হয়। তো তো এইখানে আমরা এইভাবে ছড়ছি, এর দুটো উপাংশ থাকছে, যদি অনুভূমিকের সাইন থিটা কোণ করে, তাহলে ইউ বেগে যদি ছোঁড়া হয় তাহলে এটা হচ্ছে ইউ কস থিটা, আর এইটা হচ্ছে আমার ইউ সাইন থিটা। একদম ক্লিয়ার হয়েছে। তো এখানে বলেছে প্রাসের প্রক্ষেপ কোণ কত জানতে চেয়েছে, প্রক্ষেপ কোণ বার করব তার আগে এই গতির সমীকরণটা আমি বার করে দিই। দেখো আমরা প্রথমত যদি অনুভূমিক দিক ধরবো, কি ধরবো, অনুভূমিক দিকে, অনুভূমিক দিকে যদি আমরা ধরবো তাহলে অনুভূমিক দিকে আমরা কি পাবো বলো, অনুভূমিক দিক বরাবর আমরা কি নিব, অনুভূমিক দিক বরাবর তার কোনো ত্বরণ থাকে না, এই বরাবর কোনো ত্বরণ থাকে না, উল্লম্ব দিক বরাবর ত্বরণ থাকে, তাই ত্বরণ থাকে না যেহেতু, তাই গতির সমীকরণ আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখানে অ্যাপ্লাই করব এক্স, মানে এই যে দূরত্বটা, মানে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর হচ্ছে কতটা গেছে না এতটা গেছে, তো এই এক্স দূরত্ব এক্স ইকুয়ালস টু কি লিখবো, ভিটি লিখবো, তার মানে ইউ এক্স টি হবে, আর ইউ এক্স টি মানে কত, ইউ কস থিটা টি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ এক্স আর এটা হচ্ছে ইউ ওয়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু কি বার করবো, এক্স বাই ইউ কস থিটা, টি বেরিয়ে গেল, ঠিক আছে। এবার অনুভূমিক দিক, এবার উল্লম্ব দিক বরাবর কি করব, দেখো উল্লম্ব দিক বরাবর, উল্লম্ব দিক বরাবর তো এর কিন্তু ত্বরণ আছে, ত্বরণ কত, জি এর সাথে সমান, ঠিক আছে, মানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ফর্মুলা লাগাই এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলা অনুযায়ী এস এর জায়গায় আমি ওয়াই বসাবো, তাহলে ওয়াই ইকুয়ালস টু, ওয়াই কেন, ওয়াই অক্ষ বরাবর সেন্সের দিকে পড়ছে, তাহলে আমরা ভেরিয়েশন বার করব, তো আমরা এর গতির সমীকরণ বার করব, তো তাহলে এক্স ওয়াই দিয়ে আমাদের সম্পর্ক হবে, তাই এটাকে ওয়াই লিখলাম। ইউ 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 কত বলো, ইউ হচ্ছে ইউ সাইন থিটা, উল্লম্ব দিক বরাবর ইউ সাইন থিটা। টি কত, টিটা মোট সময় লেগেছে কত, এই যে এখান থেকে এই যে পুরোটা এসছে, মোট সময় লেগেছে কত, মোট সময় লেগেছে এক্স বাই ইউ কস থিটা, আমরা বার করে নিয়েছি, পুট করব, তো এক্স বাই ইউ কস থিটা। নিচের দিকে আসছে, নিচের দিকে যদি আসে তাহলে আমরা এই জি কে আমরা কি ধরবো, প্লাস ধরবো না মাইনাস ধরবো, যেহেতু আমরা উপরের দিকে ছুঁড়েছি, উপরের দিকে ছুঁড়েছি তাহলে এটা মাইনাস ধরবো জি, তো হাফ ইন্টু জি টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এরপর দেখো এখানে ইউ ইউ কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি পেলাম, টেন থিটা এক্স মাইনাস, এটা পেলাম জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার একটা গতির সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে, এটা হচ্ছে তার গতির সমীকরণ, এটাকে আমি 1 নম্বর সমীকরণও দিতে পারি, দিস ইজ দি ইকুয়েশন নাম্বার 1। এরপরে দেখো আমরা অঙ্কে আসবো, বলছে একটি প্রাসের গতির সমীকরণ যথাক্রমে দিয়েছে, x ইকুয়ালস টু দিয়েছে 36t, এখান থেকে t ইকুয়ালস টু আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই 36, তারপরে আরো একটা সমীকরণ দিয়েছে y দিয়ে,
যে 2y ইকুয়ালস টু কি লিখেছে 96t মাইনাস 9.8t স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা y ইকুয়ালস টু কি লিখতে পারবো বলো 48t মাইনাস 2 দিয়ে ভাগ করলে 9.8 কে কত হবে বলতো 4.9 হবে ইন্টু টি স্কোয়ার। টি এর মানটা বসিয়ে দিব, y ইকুয়ালস টু কি বেরাবে না 48, টি এর মান হচ্ছে x/36, তাহলে ইন্টু এক্স থাকলো আর নিচে এটা হবে 36 মাইনাস 4.9 ডিভাইডেড বাই 36, দাঁড়াও একটু, এটা কি হবে টি স্কোয়ার আছে তার মানে এক্স স্কোয়ার বাই 36 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকেও আমরা একটা গতির সমীকরণ পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের কি গতির সমীকরণ ইন দ্যাট কেস, সেকেন্ড কেস। ঠিক আছে, কথা বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে দেখো এবার আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর আমি বললাম। যদি তোমাদের এটা মনে থাকে যে এই ফর্মে যদি হয় তাহলে এইটা tan থিটা হয়, তাহলে তোমরা বুঝতেই পারছো এইটা ইকুয়ালস টু tan থিটা। তাহলে দেয়ারফর তোমাদেরকে কি দিয়েছে tan থিটা ইকুয়ালস টু দিয়েছে 48/36। তো এটাকে যদি কাটা হয় 4 হবে, এটা 12 3 36 হবে, তাহলে এটা হচ্ছে 4/3। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 4/3, যদি অপশন থাকতো টিক দিয়ে চলে আসতে, কিন্তু সাইন দিয়ে দিয়েছে। তাহলে একটু বার করে নিতে হবে, দেখো 4/3 দিয়েছে, 4/3 মানে কি লম্ব বাই এটা দিয়েছে ভূমি। তাহলে আমাকে বলো ফটাফট বলো অতিভুজ কি হবে? অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা কি হবে 4 4 16 আর 3 3 9 16 25, তাহলে 25 মানে এটা হচ্ছে 5, অতিভুজ কত হয়ে গেল 5। তাহলে এবার বলো সাইন থিটা কি হবে? সাইন থিটা কি হবে বলো, সাইন থিটা কি হবে বলো? তাহলে সাইন থিটা আমাদের বেরাবে, সাইন থিটা করে দিচ্ছি, সাইন থিটা ইকুয়ালস টু কি বেরাবে বলো? সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, আর লম্ব কত, লম্ব হচ্ছে 4 আর অতিভুজ কত বেরালো আমাদের এখন 5 বেরালো। তাহলে থিটা ইকুয়ালস টু কি বেরাবে সাইন ইনভার্স 4/5। দেখো সাইন ইনভার্স 4/5, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো অঙ্ক কিন্তু অল্প, বাট আমি কি করলাম তোমাদেরকে প্রথমে আমি তোমাদেরকে একটা গতির সমীকরণের যে ডেরিভেশন ফার্স্ট আমি করলাম। তো গতির সমীকরণের ডেরিভেশন, সেখান থেকে আমরা দেখছি y আর x এর সঙ্গে একটা সম্পর্ক, এটা কেমন সম্পর্ক হয় অধিবৃত্ত টাইপের হয়, দেখো অধিবৃত্ত টাইপের হয়েছে। তো tan থিটা x মাইনাস জি বাই ইউ স্কয়ার cos স্কয়ার থিটা x স্কয়ার, এই হচ্ছে ফর্ম। দেখো এখানে হচ্ছে একই ফর্ম হয়েছে, x আর x স্কয়ার মাইনাস আছে মাঝখানে, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে tan থিটা। তো tan থিটা দিয়ে উত্তর দেয়নি, তাহলে এখান থেকে লম্ব ভূমি মান বার করে অতিভুজ বার করলাম, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ করলাম, সেখান থেকে থিটার মান বার করলাম। আই হোপ অঙ্কটা ক্লিয়ার হয়েছে সবার কাছে। তো যাব এরপরে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 37 এ কি বলছে, বলছে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি মাইনাস থিটা কোণে ও 45 ডিগ্রি প্লাস থিটা কোণে উৎক্ষেপিত দুটি প্রাসের প্রক্ষেপ সীমার অনুপাত। তো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি হয় যখনই আমরা কোনো প্রাসকে ছুঁড়ি, তো এটা হচ্ছে কোনো প্রাসকে যখন ছোঁড়া হয়, প্রজেক্টাইল মোশন আমরা যখন করছি, তখন কি হয় প্রাসের গতি কেমন হয়, এই জিনিসটা হয়। ঠিক আছে, তো প্রাসকে ছোঁড়া হয়েছে কেমন ভাবে, উল্লম্ব ভাবে ছোঁড়া হয়েছে, সরি ভূমির সাথে থিটা কোণে এভাবে ছোঁড়া হয়েছে, কত বেগে না ইউ বেগে ছোঁড়া হয়েছে। তার দুটো উপাংশ থাকে, একটা হচ্ছে অনুভূমিক দিকে, এটা হচ্ছে ইউ কস থিটা, আর একটা উল্লম্ব উপাংশ থাকবে, এটাকে বলা হচ্ছে ইউ সাইন থিটা। এবার দেখো এটা তো থিটা, আমি যদি আর একটা অ্যাঙ্গেলে ছুঁড়ি, যে অ্যাঙ্গেলটা হবে তোমার 90 মাইনাস থিটা, কি বললাম এই অ্যাঙ্গেলটা কত 90 মাইনাস থিটা, এবং এই দুটো অ্যাঙ্গেলকে বলা হয় পরস্পরের পূরক কোণ। ঠিক আছে, অর্থাৎ দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। তো এইটা থিটা, তাহলে আরেকটা কোণ 90 মাইনাস থিটা, তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তো এমন দুটি কোণে আমরা কোনো বস্তুকে ছুঁড়বো যে সেই দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে এদের সীমা কি হয় একই হয়। একদম পরিষ্কার হয়েছে। তো এখানে অনুভূমিকের সঙ্গে 45 মাইনাস থিটা 45 প্লাস থিটা, দেখো যদি দুটো 45 হতো তাহলে 45 হচ্ছে 90 ডিগ্রি, 45 মাইনাস থিটা 45 থেকে যেটা মাইনাস হবে 45 সাথে সেটা যোগ হবে, তার মানে এই দুটো ও দেখো আমার সেই
পূরক কোণ হচ্ছে, মানে এদের যোগফলটা কত 90 ডিগ্রি হচ্ছে। দেখো 45 মাইনাস থিটা 45 প্লাস থিটা, তাহলে 45 45 90 আর থিটা থিটা কেটে যাবে, তাহলে 90 ডিগ্রি। তাহলে বুঝবো কি এদের সীমা সমান হবে, তাহলে 1:1। তবুও অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের বুঝার জন্য থিওরিটা, এটা ডাইরেক্ট তুমি এখানে 1:1 টিক করে আসবে। তো চলো দেখে নিই আমরা। তাহলে এই রেঞ্জের ফর্মুলা কি হয় বলো? রেঞ্জের ফর্মুলা হয় ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা, সাইন 2 থিটা, ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। ক্লিয়ার হয়েছে? তো এটাকে বক্স করে দিচ্ছি আমি, দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফার্স্ট কেসে জন্য আমরা কি নিব 45 মাইনাস থিটা, তাহলে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা, মানে 2 ইন্টু 45 মাইনাস থিটা, তাহলে এটা কি হয়ে বলতো ইউ স্কোয়ার বাই জি সাইন 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, তাহলে ইট ইজ ইকুয়ালস টু কি হয় ইউ স্কোয়ার বাই জি সাইন 90 মাইনাস থিটা আর সাইন 90 প্লাস থিটা, দুটোর মানই একই হয়। তো এটা হয়ে যাবে কত কস কস 2 থিটা। ঠিক আছে, সূক্ষ্মকোণের কোণানুপাত ভালো করে শিখবে এগুলো। 90 ইন্টু 1 মাইনাস 2 থিটা, কোন কোয়াড্রেন্টে আসবে এটা? অল সাইন 10 কস, তাহলে সাইন 90 ইন্টু 1, 90 ইন্টু 1 মানে কসটা সাইন হয়ে যাবে, মাইনাস 2 থিটা, তাহলে 90 ইন্টু 1 মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা প্রথম কোয়াড্রেন্টে আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনটা হচ্ছে কি পজিটিভ। ঠিক আছে, হয়ে গেল। তারপরে সেকেন্ড কেসে আমরা কি করব না R2 বার করবো, এটাকে R1 বলে দাও। তাহলে R2 ইকুয়ালস টু কি হবে ইউ স্কোয়ার বাই জি হবে সাইন এক্ষেত্রে 2 45 প্লাস 45 ডিগ্রি প্লাস থিটা হবে। ঠিক আছে, তাহলে হবে ইউ স্কোয়ার বাই জি হবে সাইন সাইন হবে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি প্লাস থিটা হবে। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার বাই জি হবে সাইন 90 প্লাস থিটা, সাইন কত বললাম 90 প্লাস থিটা, আর 90 প্লাস থিটা মানে কত 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা হচ্ছে কি পজিটিভ, তাহলে সাইন আর 90 ইন্টু 1 মানে এটা হচ্ছে কস হয়ে যাবে, কস কস এটা 2 থিটা থাকবে। ঠিক আছে, কস 2 থিটা। তো দেখো দুটো ক্ষেত্রে একই বেরিয়েছে। আর এটা দেখানোর জন্য জাস্ট একটু করে দিলাম। তাহলে R1 আর R2 অনুপাত কত হবে? প্রক্ষেপ সীমার অনুপাত 1:1 হবে। চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 38 বলছে একটি প্রাচের প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দ্রুতি 2% বৃদ্ধি করলে সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পায়? তো এইচ ম্যাক্স এর ফর্মুলা আমরা জানি কি? এইচ ম্যাক্স এর ফর্মুলা বলো তো কি হবে? ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা। একদম পরিষ্কার হয়েছে, এটা হচ্ছে আমাদের এইচ ম্যাক্স। আমি সিম্পলি এইচই ধরি না, ঠিক আছে, আমি সিম্পলি এইচই ধরি। ঠিক আছে, আমি সিম্পলি এইচই লিখলাম। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে? এবার বলছে প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দ্রুতির 2% আমরা পরিবর্তন করেছি। প্রক্ষেপ কোণ মানে থিটার কোনো পরিবর্তন হবে না, আর থিটার যদি কোনো পরিবর্তন না হয় জি তো এমনিতেই কনস্ট্যান্ট, তাহলে এইচ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। এবার আমরা এরর মেথড এখানে লাগাতে পারবো, কেন না 2% দেওয়া আছে। যদি কোনো সংখ্যা তোমরা দেখো যে মানে এই পার্সেন্টেজের এই যে শতাংশ বৃদ্ধি হ্রাস এই টাইপের অঙ্ক যদি 5%-এর কম থাকে, কি বললাম 5%-এর যদি কম থাকে, 5%-এর কম যদি থাকে তাহলে আমরা ত্রুটির সূত্র লাগাবো, ত্রুটির সূত্র দিয়ে অঙ্ক করে দিব। 5%-এর বেশি হলে তখন ওই ঐকিক নিয়ম লাভ ক্ষতির মতন করে অঙ্ক করতে হবে। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে আমরা করতে পারি ডেল্টা এইচ বাই এইচ, এটা হচ্ছে কি ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ ত্রুটি। তো এটা ইকুয়ালস টু কি হয় বলতো 2 হবে ডেল্টা ইউ বাই ইউ হবে। ক্লিয়ার? তাহলে 2 আর এটার মান তোমাকে দেওয়া আছে, কত দেওয়া আছে 2%, তাহলে এটার মান দেওয়া আছে 2%, সমান এটা কত হবে 4% হবে উত্তর। সো অপশন বি হচ্ছে রাইট। তো এই অঙ্ক তোমরা এভাবে করবে। ঠিক আছে, যদি 5%-এর বেশি থাকে তখন কিন্তু এইভাবে অঙ্ক করা যাবে না, আমাদেরকে ওই ঐকিক নিয়ম দিয়েই অঙ্ক করতে হবে। তো চলো যাবো নেক্সট কোশ্চেন 39 বলছে কোন প্রাচের প্রক্ষেপ সীমা এর স্কয়ার সমান 48 গুণিতক সর্বোচ্চ উচ্চতার হোল স্কয়ার। তবে
প্রাসটির প্রক্ষেপ কোণ কত হবে। ঠিক আছে, তো আমরা ফটাফট লিখে ফেলবো। প্রাসের প্রক্ষেপ সীমা কত, আর কত, আর আমরা কত লিখবো বলো, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন 2 থিটা। আর এইচ ম্যাক্স কি লিখবো, এইচ ম্যাক্স ইকুয়ালস টু কি লিখবো, ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো সাইন 2 থিটার জায়গায় আমরা করতে পারি ইউ স্কোয়ার বাই জি। হ্যাঁ, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। হয়েছে, আমাকে বলেছে এখানে আর স্কোয়ার ইকুয়ালস টু 48 এইচ ম্যাক্স এর হোল স্কোয়ার। এরপর দেখো মান বসাবো, বলেছে আর স্কোয়ারের জায়গায় আমরা বসাবো 4 ইউ 4, ঠিক আছে, ডিভাইডেড বাই জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 48 এইচ ম্যাক্স। এটাও দেখো ইউ 4 বাই 2 আছে, তার মানে এটা কি হবে 4 হয়ে যাবে, জি স্কোয়ার হয়ে যাবে, আর সাইন 4 থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে কাটবে কি, জি স্কোয়ার কেটে গেল, ইউ টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 কাটলো, এটা অন্য কালি নিয়ে নি, এই 4 কাটলো, এই 4 কাটলো, 4 একে 4, 4 দুগুণে 8, এই 4 কাটলো, 4 তিনে 12, সাইন স্কোয়ার থিটা কাটবে, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা একটা থাকলো, ঠিক আছে, 4টা কেটে। তাহলে আলটিমেটলি কি থাকলো আমাদের দেখো, এটাকে যদি আমি করি, এটা 3 মানে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 1 এর 3 ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, তার মানে এটা হচ্ছে 10 স্কোয়ার থিটা, বা এখান থেকে যদি আমি বলি tan থিটা ইকুয়ালস টু 1 বাই √3, আর 1 বাই √3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে 30 ডিগ্রি। তাহলে অপশন দেখো ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো খুব সোজা কোশ্চেন, বাট একটু তোমাকে ধৈর্য ধরে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিকঠাক তুমি যদি করো, তুমি ঠিকঠাক উত্তরই পাবে। চলো, বলেছে 40 নম্বর কোশ্চেনে কি বলেছে, এর আগের কোশ্চেনটা কত গেল 39। চলো এরপরে 40 নম্বর কোশ্চেনে বলেছে এ ও বি ভেক্টর দুটির ভেক্টর গুণন হচ্ছে 0, ভেক্টর গুণন হচ্ছে 0। বলছে এ ভেক্টর এবং এ প্লাস বি এদের স্কেলার গুণন কি হবে। দেখো ভেক্টর গুণন মানে হচ্ছে এ ক্রস বি, কি বললাম, ভেক্টর গুণন মানে হচ্ছে এ ক্রস বি। তো চলো আরম্ভ করি। ভেক্টর গুণন মানে হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা তোমাকে দিয়েছে কত 0। তাহলে এ বি সাইন থিটা, ভেক্টর গুণন বলেছে, ভেক্টর গুণন সাইন থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারবো সাইন থিটা ইকুয়ালস টু 0, আর 0 মানে কত সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রি। ঠিক আছে, তো থিটার মান 0 বেরালো, এখান থেকে থিটার মান কত বেরালো 0 বেরালো। ক্লিয়ার হয়েছে। বলছে এ ভেক্টর এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর এদের স্কেলার গুণন কি হবে। চলো, তো এদের স্কেলার গুণন মানে হচ্ছে ডট গুণ জানতে চেয়েছে। তো এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই মানটা জানতে চেয়েছে। তো চলো এ ভেক্টর, আচ্ছা এ ভেক্টর ডট এ ভেক্টর, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সংযোগ নিয়ম। তো ডট আর ক্রস এগুলো সবই সংযোগ সূত্র মেনে চলে। তো সংযোগ সূত্র করছি আমরা, এ ডট বি হয়ে গেল, এভাবে সাজিয়ে নিলাম। এবার দেখো এ ডট এ, তার মানে একই ভেক্টরের মাঝের কোণ কত 0 ডিগ্রি হয়। তাহলে এ এ cos 0 ডিগ্রি, তার মানে এ স্কয়ার হবে, প্লাস এ ডট বি, তার মানে হচ্ছে এ বি cos 0 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে cos 0 1, তাহলে এটা হচ্ছে এ স্কয়ার, প্লাস এটা কি হয় বলো, এটা হচ্ছে এ বি, cos 0 হচ্ছে 1, তাহলে এ বি, তাহলে এ স্কয়ার প্লাস এ বি হচ্ছে উত্তর। তো অপশন ডি হচ্ছে রাইট। একদম ক্লিয়ার হয়েছে জিনিসটা। ঠিক আছে, সবটাই তোমাদের স্ক্রিনের সামনে কিন্তু। তো যাবো এরপরে নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলেছে 41 কোশ্চেন, বলেছে এ ডট বি 0 এ ডট সি 0, বলছে এ ভেক্টর এর সমান্তরাল হবে, কে হবে জানতে চেয়েছে। তো চলো এটাকে আলোচনা করি।
তো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু বলেছে 0। তার মানে এ বি কস থিটা ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে কস থিটা ইকুয়ালস টু 0, আর 0 মানে হচ্ছে কস 90 ডিগ্রি, তার মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। এর অর্থ হলো ডট প্রোডাক্ট দিয়েছে মানে এই দুটো ভেক্টর অর্থাৎ এ বি, এ ভেক্টর, তাহলে এখান থেকে কি পেলাম, এ ভেক্টর পারপেন্ডিকুলার টু দি বি ভেক্টর, ঠিক আছে, ডট প্রোডাক্টটা 0 বলেছে। একই রকম ভাবে এ ডট সি এটা যদি 0 হয় তাহলে এ ভেক্টর পারপেন্ডিকুলার সি ভেক্টর হবে। একদম ক্লিয়ার। বলছে এ ভেক্টর কার সাথে সমান্তরাল হবে, তো চলো এটাকে তোমাদেরকে ডায়াগ্রাম করে সুন্দরভাবে আমি করে দেখাচ্ছি। তো মনে করো এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা আরেকটা ভেক্টর আছে, এইটা মনে করো আমাদের বি ভেক্টর, ঠিক আছে, বা এটা কি আমি এ ভেক্টর ধরি না, কি আছে, এটাই হচ্ছে আমার ধরো মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, আর এ বি পরস্পর কেমন আছে, লম্ব। ক্লিয়ার হচ্ছে? এ বি এদের মাঝের কোণ কত, এই মাঝের কোণটা হচ্ছে কত, মাঝের কোণটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত 90 ডিগ্রি। 2 ডাইমেনশনালি আমি এটাকে ড্র করে দেখালাম 90 ডিগ্রি। এবার দেখো বলছে এ বি এর উপর লম্ব, এ ভেক্টর বি এর উপর লম্ব, এ ভেক্টর বি এর উপর লম্ব, আবার এ ভেক্টর সি এর উপর লম্ব, এ ভেক্টর সি এর উপর লম্ব। বলছে এ ভেক্টরের সমান্তরাল কি হবে, এ ভেক্টরের সমান্তরাল কি হতে পারে, এ ভেক্টর বি ভেক্টরের সাথে লম্ব, আবার এ ভেক্টর সি ভেক্টরের সাথে লম্ব। তাহলে সি ভেক্টর কেমন হওয়া উচিত, সি ভেক্টর এরকম হওয়া উচিত, হ্যাঁ কি না বলো, সি ভেক্টরটা এরকম হওয়া উচিত, সি ভেক্টর এরকম, ঠিক আছে, সি ভেক্টরটা এইভাবে ড্র করলাম, সি ভেক্টর এরকম হওয়া উচিত, ঠিক আছে। সো দিস ইজ দি সি ভেক্টর। তাহলে দেখো আবার একবার বলে দিচ্ছি, এ ভেক্টর বি সাথে লম্ব, এ ভেক্টর বির উপর লম্ব, একদম সুন্দর। আবার এ ভেক্টর সির উপর লম্ব, দেখো এ ভেক্টর সির উপর লম্ব, একদম সুন্দর, ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সি ভেক্টর বি ভেক্টরের উপরও লম্ব, সি ভেক্টর বি ভেক্টরের উপরও লম্ব। এবার দেখো এ ভেক্টরের সমান্তরাল কি হবে, এ ভেক্টরের সমান্তরাল আমি যদি এইটা করি যে বি ক্রস সি, বি ক্রস সি কেমন করতে হয় দেখো তো, এই হাতকে নিতে হবে আমার এই বি ভেক্টরের উপর এরকম রাখবো, বি ভেক্টরের উপর হাত রাখবো, দিয়ে সি ভেক্টরের দিকে কার্ল করব, ঠিক আছে, কেমন না এই 4 ফিঙ্গার আর এই থাম, বুড়ো আঙ্গুল আর এই 4টা আঙ্গুলকে পরস্পর লম্ব সমকোণে রেখে বি ভেক্টর বরাবর এই 4টা আঙ্গুলকে রাখবো, দিয়ে সির দিকে এরকম কি করব, মুষ্টি করব, দিলে এই বুড়ো আঙ্গুল নির্দেশ করবে বি ক্রস সি কে। তাহলে যদি সেরকম হয় তাহলে কোনটা দাঁড়াবে বলতো, যদি সেরকম হয় তাহলে এই বি ক্রস সি কোনটা দাঁড়াবে, দেখো এদিকে আমাদের এরকম একটা ভেক্টর দাঁড়িয়ে যাবে না, হ্যাঁ কি না বলো, এরকম একটা ভেক্টর দাঁড়িয়ে যাবে, এরকম একটা ভেক্টর দাঁড়িয়ে যাবে যদি আমি এরকম করি, ঠিক আছে, অর্থাৎ বি থেকে সির দিকে যদি আমি কাত করি তাহলে আমার বুড়ো আঙ্গুলটা এই যে গ্রিন কালারের যে আমি চিহ্নটা দিলাম, তীর চিহ্নটা এই দিক বরাবর কে নির্দেশ করবে, হ্যাঁ কি না বলো, এই দিক বরাবর কে নির্দেশ করবে, ঠিক আছে। তাহলে এই যে ভেক্টরটা দাঁড়ালো বি ক্রস সি, বি ক্রস সি, এটা কি দাঁড়ালো বি ক্রস সি, এই বি ক্রস সি এর সাথে কি হবে, সমান্তরাল হবে, বি ক্রস সি এর সাথে সমান্তরাল হবে। তো এর সাথে সমান্তরাল কি হবে, বি ক্রস সি হবে। ক্লিয়ার? এটা জাস্ট একটা কনসেপ্টের অঙ্ক। চলো যাবো নেক্সট কোশ্চেন 42। বলছে যদি এক ব্যক্তি একটি পাথরকে উল্লম্ব দিকে সর্বাধিক h মিটার ছুঁড়ে দিতে পারে তবে সে অনুভূমিক দিকে ওই পাথরকে সর্বাধিক কত দূরত্বে ছাড়তে পারবে, ঠিক আছে। তো সর্বাধিক দিকে h মিটার ছেড়েছে, তো দেখো h max আমরা কি জানি, প্রাসের গতি থেকে আমরা জানি h max ইকুয়ালস টু u স্কয়ার বাই 2g সাইন স্কয়ার থিটা। এখানে আমাদের দরকার নেই এই টার্মটা, কারণ বলে দিয়েছে উল্লম্ব ভাবে ছুঁড়েছে, উল্লম্ব ভাবে ছুঁড়েছে মানে থিটা করতে হবে গো, থিটা হবে 90 ডিগ্রি। আর আমরা প্রাসের গতি সমীকরণ না লাগিয়ে জাস্ট s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার, ওখান থেকেও আমরা পেয়ে যাবো একই সমীকরণ, ঠিক আছে। তো h ইকুয়ালস টু আমরা কি পাবো, 90 ডিগ্রি বসিয়ে দিলে u স্কয়ার বাই 2g। তো r ম্যাক্স কত হবে, বলছে সর্বাধিক কত দূরে ছুঁড়তে পারবে, r ম্যাক্স কত হবে, r ম্যাক্স ইকুয়ালস টু কত হবে বলো, আর ম্যাক্স হয় কত না ইউ স্কয়ার, আচ্ছা আগে আর কত আমরা জানি, আর কত জানি বলো, আর হচ্ছে ইউ স্কয়ার বাই জি, হ্যাঁ সাইন 2 থিটা।
তাহলে আর ম্যাক্স কি হবে না এইটার মান 1 করতে হবে, অর্থাৎ থিটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে, তাহলে সর্বাধিক কি ছুটতে পারবে। তাহলে ইউ স্কোয়ার বাই এটা কি হবে বলতো জি, এটাই হবে উত্তর। তো এইচ ম্যাক্স ইকুয়ালস টু আমি আচ্ছা এটা বলেছে কি এইচ ম্যাক্সটা এইচ বলেছে, ছোট এইচ বলেছে, দেখো এটা এইচ বলে দিয়েছে, ঠিক আছে। তো ইউ স্কোয়ার বাই জি, তো এখান থেকে যদি আমি বলি ইউ স্কোয়ার বাই জি ইকুয়ালস টু 2h, তাহলে এটার মান বেরিয়ে যাবে 2h, ঠিক আছে। তো 2h হবে উত্তর। কি করলাম, কিছুই করিনি, জাস্ট আমি এইচ ম্যাক্স বার করে নিয়েছি, আর এইচ ম্যাক্সটা বলে দিয়েছে এইচ উচ্চতা, তো এইচ বসিয়ে দিয়েছি। সেখান থেকে আমি কি পেলাম না ইউ স্কোয়ার বাই জির মানটা বার করে নিয়েছি। আর ম্যাক্স সমান আমরা জানি হ্যাঁ ইউ স্কোয়ার বাই জি হয়, আর সেখানে জাস্ট খালি বসিয়ে দিয়েছি ইউ স্কোয়ার বাই জির মানটা, তো 2h। তো এই দূর পর্যন্ত ছুটতে পারে রেঞ্জ, তার সীমা। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে ভূপৃষ্ঠ থেকে একটি কণাকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কণাটির গতিশক্তি কত হবে। তো চলো এর জন্য একটা ডায়াগ্রাম করব। ডায়াগ্রাম করছি, দেখো এইটা হচ্ছে প্রাসকে ছোঁড়া হয়েছে মনে করো, তো প্রাসটাকে ছোঁড়া হয়েছে এইভাবে এসে পড়েছে। তো যখনই ছোঁড়া হলো তখন তার বেগ ছিল ইউ, তাহলে ছোঁড়ার সময় লিখব ছোঁড়ার সময় বেগ কত, বেগ কত, বেগ সমান ইউ। তাহলে কাইনেটিক এনার্জি কত, কে গতিশক্তি দিয়ে ছোঁড়া হয়েছে 45 ডিগ্রি কোণে, কে সমান কি হবে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার। সর্বোচ্চ বিন্দুতে কি বললাম, সর্বোচ্চ বিন্দুতে তার গতিশক্তি কি হবে। সর্বোচ্চ বিন্দুতে দেখো এই ইউ এর দুটো উপাংশ হয়, এটা হচ্ছে ইউ কস থিটা, আর উল্লম্ব দিকে হচ্ছে ইউ সাইন থিটা। সর্বোচ্চ বিন্দুতে উল্লম্ব দিকে কোনো বেগ থাকে না, তবে ইউ কস থিটা সর্বদা একই থাকে, কনস্ট্যান্ট থ্রু আউট দি পাথ। তাহলে ছোঁড়ার সময় তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ বিন্দুতে কি হবে বলো, সর্বোচ্চ বিন্দুতে যদি এটা কে ডেস হয় তাহলে কে ডেস হবে হাফ ইন্টু এম ইন্টু এটা হবে ইউ কস থিটা, আর এটার হোল স্কোয়ার হবে। তো হাফ হলো এম হলো ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ক্লিয়ার হয়েছে। সর্বোচ্চ বিন্দুতে 45 ডিগ্রি কোণে ছোঁড়া হয়েছে, তাহলে উত্তর কি হবে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার কস 45 ডিগ্রি এর হোল স্কোয়ার, মানে কি কস 45 মানে মান মান কত 0, হাফ 1/√2 হয়, 1/√2 হোল স্কোয়ার মানে কত গো 1/√2 হোল স্কোয়ার মানে হচ্ছে হাফ হবে, হাফ মানে 1/4 এম কি হবে ইউ স্কোয়ার। তো হাফ এম ইউ স্কোয়ার মানে হচ্ছে কে, তো কে বাই 2 হবে উত্তর, কে বাই 2 হচ্ছে উত্তর, অপশন বি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এখানে কে এর মানটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, তো হাফ এম ইউ স্কোয়ার জায়গায় কে বসিয়ে দিলাম, একটা হাফ পরে থাকলো, সো কে বাই 2 হচ্ছে রাইট আনসার। তো এরপর দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলিস দেখো। নেক্সট কোশ্চেন বলছে যখন বায়ুর গতিবেগ 0 তখন ভি সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে বৃষ্টির ধারা খাড়াভাবে নিম্নমুখী পড়ছে এবং বৃষ্টির ভিতরে রাখা একটি পাত্রে নির্দিষ্ট হারে জল সঞ্চিত হচ্ছে। যখন ভি এর অবিলম্বে ডাব্লিউ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হবে তখন ওই পাত্রে জল সঞ্চয়ের হার কত হবে। তো মনে করো এইভাবে আমার বৃষ্টির ফোঁটা এইভাবে পড়ছে, এটা হচ্ছে ভি আর ভেক্টর ধরলাম, ঠিক আছে। তো এইখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, এই পাত্রে জল কি হচ্ছে জমা হচ্ছে, ঠিক আছে, জল সংগ্রহের হার আমাকে বার করতে বলেছে। আচ্ছা যখন আমার কোনো বায়ু প্রবাহ ছিল না তখন মনে করো হার কত আর ছিল, তখন হার কত ছিল আর ছিল। এবার বায়ু প্রবাহ দিয়েছে, বায়ু প্রবাহ কোন দিকে দিয়েছে অবিলম্ব, মানে এই ভি এর অবিলম্বে, ভি আর মানে রেনের অবিলম্বে, এটাকে তো ভি দিয়েছে, এটাকে কোশ্চেনে ভি দিয়ে দিয়েছে। তো রেনের অভিমুখে এই দিকে মনে করো ভি ডাব্লিউ মানে উইন্ড, উইন্ডের বেগ এদিকে, ঠিক আছে। তাহলে আমরা কি করব না ভি ডাব্লিউ কে পেছন দিকে বাড়াবো, ঠিক আছে, এর মাইনাস দিকটা নিব মাইনাস ভি ডাব্লিউ। তো এর সাথে আমরা কি করব না লব্ধি টানবো, তাহলে এটাই হবে আমার ভি আর ডাব্লিউ, তার মানে কি বৃষ্টির বেগ
ওই বায়ুর সাপেক্ষে। তাহলে এখন দেখো বৃষ্টির বেগটা থিটা কোণে বেঁকে গেছে, ঠিক আছে। তো আগে কি ছিল, আগে রেট ছিল আর, তাহলে হার, জল সংগ্রহের হার কি হয়, জল সংগ্রহের হার আগে আমরা জানি, তারপরে আমরা এই ভেক্টরের এই অঙ্কতে পরে আসবো। আগে সিম্পল যখন সোজা জল পড়ছিল, মনে করো খাড়া ভাবে এরকম নিচের দিকেই জল পড়ছে, জল সংগ্রহের হার মানে হচ্ছে কি না এক সেকেন্ডে জলের আয়তন, এক সেকেন্ডে জলের আয়তন, ঠিক আছে। এই যে পাত্রে জল জমা হচ্ছে, এক সেকেন্ডে কত আয়তনে জল জমা হচ্ছে, আর এটাই হচ্ছে জল সংগ্রহের হার। এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। এবার এক সেকেন্ডে কত জল জমবে, না আমি যদি বলি ক্ষেত্রফল গুণিতক এটার ক্ষেত্রফল গুণিতক দৈর্ঘ্য করলাম, যদি এটা রেক্টেঙ্গুলার একটা পাত্র হয়, মনে করো এটা রেক্টেঙ্গুলার পাত্র আমি বসিয়ে রেখেছি আমার গণনার সুবিধার্থে, ঠিক আছে, রেক্টেঙ্গুলার পাত্র। তাহলে এর মধ্যে হ্যাঁ আমি কি পাবো, এর মধ্যে আমি পাবো ক্ষেত্রফল পাবো জলের, আর কত উচ্চতার তরল রয়েছে বা জল রয়েছে, ঠিক আছে, গুণিতক দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য করলাম, তাহলে আয়তন পেয়ে গেলাম বাই সেকেন্ড, তাহলে এক সেকেন্ডে জলের আয়তন, তাহলে আয়তন বাই সেকেন্ড করলাম। এবার ক্ষেত্রফল যেমন আছে ক্ষেত্রফল থাক, গুণিতক দৈর্ঘ্য বাই সেকেন্ড, দৈর্ঘ্য মানে কি একটা উচ্চতা একটা দৈর্ঘ্য নাকি, তো একটা দূরত্ব, 22 সেকেন্ড মানে সময়, তার মানে বেগ হয়ে গেল, তার মানে বেগ অর্থাৎ জল পড়ার বেগ। মনে রাখবে জল সংগ্রহের হার মানে এক সেকেন্ডে জলের আয়তন, আর এটা মানে হচ্ছে ক্ষেত্রফল গুণিতক গতিবেগ, আর এটাকে আমি আর বলে দিলাম। তাহলে আর ইকুয়ালস টু কি বেরাবে এখন, আর ইকুয়ালস টু ক্ষেত্রফল, মনে করো এটার ক্ষেত্রফল কত এ, পাত্রের ক্ষেত্রফল, আর বেগ কত, বেগ হচ্ছে ভিআর, আর ভিআর মানে কি বলে দেওয়া আছে, ভিআর মানে হচ্ছে ভি, বইতে বলা আছে, কোশ্চেনে বলা আছে ভিআর ইকুয়ালস টু কি ভি বেগে জল পড়ছে। তাহলে এইটা হয়ে গেল ইনিশিয়াল রেট বা জল সংগ্রহের হার। ক্লিয়ার হয়েছে? এবার যখনই বৃষ্টি দিয়েছে তখন কি হবে না এই দিকে বৃষ্টির ফোঁটা ঘুরে গেছে, মানে এরকম 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 এইভাবে পড়বে আর কি, এইভাবে মানে এইভাবে বাঁকা ভাবে কিন্তু জল পড়ছে। তাহলে বাঁকা ভাবে যদি জল পড়বে, তাহলে এক্ষেত্রে আমরা এই যে উল্লম্ব উপাংশ আমরা নিব। তাহলে ক্ষেত্রফলটা দেখো, এই ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল ভেক্টর, ক্ষেত্রফল কি যে কোনো একটা তল, এই তলের উপর লম্ব দিকটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর হয়ে থাকে। তাহলে এটা যদি আমার এই দিকে জলটা পড়ে, তাহলে এর ক্ষেত্রফলের সাথে থিটা কোণে ঘুরে যাচ্ছে, তাহলে আমি তার উপাংশ নিব তার ক্ষেত্রফল বরাবর, মানে এই যে এই বরাবর এর একটা উপাংশ নিয়ে নিব। তাহলে কি হবে, যদি ক্ষেত্রফল এ ভেক্টর এদিকে হয়, তাহলে এই ভেক্টর দিক বরাবর উপাংশ কি হয় বলো না, এ ড্যাশ ইকুয়ালস টু এ cos থিটা আসবে, এ cos থিটা এ ড্যাশ বরাবর, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? তো এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল এ ভেক্টর ছিল, আমার এখন জলটা এই বরাবর পড়ছে, তো এই বরাবর যদি ক্ষেত্রফলের উপাংশ নিতে হয়, তাহলে আমাকে কি আসবে, এই বরাবর যদি ক্ষেত্রফলের উপাংশ এ ড্যাশ আসবে, এই বরাবর যদি আমার এ হয়, এই বরাবর এ হয়, তাহলে আমাকে যদি এই বরাবর নিতে হয়, তাহলে এই বরাবর এটা যদি থিটা হয় আর এটা যদি এ হয়, তাহলে এই বরাবর এ cos থিটা আসবে, হ্যাঁ কি না। তো এ cos থিটা বার করে নিলাম উপাংশ, জলের দিক বরাবর ক্ষেত্রফলের উপাংশ নিয়ে নিলাম। এরপর কথা হচ্ছে কি যে আমাকে কি বার করতে হবে, ভি আর ডাব্লিউ। দেখো আমাকে অ্যাকচুয়ালি ভি আর জানা আছে, ভি আর ডাব্লিউ তো আমার জানা নেই। তাহলে এখান থেকে যদি আমি এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই, তাহলে ভি আর ডাব্লিউ কস থিটা আর এইটা হবে ভি আর, হ্যাঁ কিনা বলো। তার মানে এটাকে যদি আরো একটু ভালো করে তোমাদেরকে বোঝাই, তাহলে দেখো cos থিটা ইকুয়ালস টু কি হবে, ভূমি বাই কি হবে অতিভুজ, তার মানে ভি আর বাই ভি আর ডাব্লিউ হবে। কি কথা বললাম বুঝতে পারলে? বা ভি আর ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে, ভি আর বাই cos থিটা, ভি আর বাই cos থিটা, আর ভি আর মানে হচ্ছে ভি, এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, বাই cos থিটা। তাহলে ভি আর ডাব্লিউর মানটা বার করে নিলাম, কারণ এখন বৃষ্টি এইদিকে পড়ছে না, এখন বৃষ্টি এইদিকে পড়ছে, আর বৃষ্টির দিকে এই পাত্রের ক্ষেত্রফলের ওই মুখটাও বার করে নিলাম। তাহলে এবার জলের হার কত হবে, এবার বলো, এবার হার কত, এখন হার
এখন হার মানে বৃষ্টির ফোঁটা এই পাত্রে পড়ার হার, এটাকে আর ড্যাশ ধরলাম, আর ড্যাশ। তাহলে আগে ছিল ক্ষেত্রফল এ, আগে ছিল বেগ ভি, ভি আর মানে হচ্ছে ভি, কোশ্চেনে দেওয়া আছে। এখন ক্ষেত্রফল কি হবে, এখন ক্ষেত্রফল হচ্ছে এ ড্যাশ। এখন বেগ কত হবে, এখন ভি আর ডাব্লিউ হবে, আর ডাব্লিউ রিলেটিভ, রিলেটিভ বেগ হয়ে গেছে। এখন বেগ, বেগ কি হবে, এখন বেগ হবে ভি আর ডাব্লিউ হবে। ক্লিয়ার হয়েছে, রিলেটিভ ভেলোসিটি অফ দি রেন উইথ রেসপেক্ট টু দি ওয়াইন্ড। ঠিক আছে, তো এটা হবে। তো এ ড্যাশ মানে কি হলো, এ ড্যাশ মানে হচ্ছে এ কস থিটা, আর ভি আর ডাব্লিউ মানে কত, ভি আর ডাব্লিউ মানে হচ্ছে ভি বাই কস থিটা। দেখো কস থিটা কেটে গেল, এটা ইকুয়ালস টু এ ভি বেরালো। তার মানে রেড আগে ছিল এ ভি, এখন আর ড্যাশ রেড কত বেরালো, এখনো রেড দেখো সেই এ ভি আছে। তাহলে রেটের কোনো পরিবর্তন হয়নি। বৃষ্টি সোজা পড়ুক কি বাঁকা পড়ুক এতে কোনো যায় না আসে না। আমার পাত্রে আগে প্রত্যেক সেকেন্ডে যে পরিমাণ জল জমা হচ্ছিল, এখনো প্রত্যেক সেকেন্ডে সেই একই পরিমাণ জল জমা হবে। ক্লিয়ার হয়েছে, তো একই থাকবে। ঠিক আছে, পাত্রে জল সঞ্চয়ের হারের কোনো পরিবর্তন হবে না। এই কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন আছে, আমি ব্যাপারটা একদম ইন ডিটেলস বুঝিয়ে দিলাম। মেন কথা যেটা আমাদেরকে করতে হয়, বৃষ্টির জল বাঁকিয়ে গেছে, বৃষ্টির জল আগে কেমন পড়ছিল, আমি বলেছিলাম ক্ষেত্র ভেক্টর কোনটা, যে কোনো তলের লম্ব দিকটা হয় তার ক্ষেত্র ভেক্টর। কিন্তু এই ক্ষেত্র ভেক্টরের সাথে 0 ডিগ্রি কোণ করে কে পড়ছিল, জল পড়ছিল বৃষ্টি জলটা। এবার বৃষ্টি জলটা কিন্তু ক্ষেত্রফলের সাথে থিটা ডিগ্রি কোণে পড়ছে। তাহলে এই ক্ষেত্রফলকে আমাকে এই বৃষ্টির দিক বরাবর নিতে হবে। তাহলে ক্ষেত্রফলের উপাংশ কি আসবে, এ কস থিটা আসবে। ঠিক আছে, তো করে নিলাম এ ড্যাশ ইকুয়ালস টু এ কস থিটা, এটা হচ্ছে আমার এ ড্যাশ ইকুয়ালস টু বার করে নিলাম। আবার আবার কি বার করবো আমরা, না ভি আর ডাব্লিউ দিয়েছে, তো ভি আর ডাব্লিউ কিন্তু এই দিক বরাবর বৃষ্টি পড়ছে, ভি আর এটাই মানে তো ভি, তো এই ভি আর এর ভি আর ডাব্লিউ বরাবর উপাংশ বার করতে হবে। তো বার করলাম সেই কিরকম ভাবে, cos থিটা ইকুয়ালস টু ভি আর বাই ভি আর ডাব্লিউ, ভি আর ডাব্লিউ ইকুয়ালস টু ভি আর বাই cos থিটা, তো ভি বাই cos থিটা বেরিয়ে গেল। ঠিক আছে, তো এই দুটোকে এবার রেড করব, রেড হচ্ছে এখন এ ড্যাশ আর ভি আর ডাব্লিউ, এখন হচ্ছে ক্ষেত্রফল এটা এই দিক বরাবর, এখন হচ্ছে ভেলোসিটি আমাদের ভি আর ডাব্লিউ, মান বসিয়ে দিলাম এ ভি বেরোলো। অর্থাৎ আগের যা রেড ছিল এখন সেই একই রেড, কোনো পরিবর্তন হয়নি। চলে যাবো নেক্সট কোশ্চেন, বলছে ওয়াই অক্ষের সঙ্গে এ হচ্ছে √3i মাইনাস জে কে ভেক্টরটির কোণ কত, ওয়াই অক্ষের সঙ্গে এর কোণ জানতে চেয়েছে। তো দেখো কি করব, এটা দেখো ওয়াই অক্ষের সঙ্গে কোণ, ওয়াই অক্ষ মানে কি, ওয়াই অক্ষ মানে হচ্ছে জে ক্যাপ। ঠিক আছে, ওয়াই অক্ষ মানে হচ্ছে জে ক্যাপ। তো এর সাথে কোণ জানতে চেয়েছে, অর্থাৎ জে ক্যাপ ডট এ করলে উত্তর বেরিয়ে যাবে। এটা মানে কি, জে ক্যাপ ডট √3i মাইনাস জে করলাম, আর এইটা মানে কি, জে ইমপ্লাইজ দ্যাট জে এ cos থিটা ইকুয়ালস টু, এটা হবে √3। ঠিক আছে, সরি এটা কি দিয়েছে, এটা জে আছে, এটা জে, জে তাহলে জে আছে মানে দেখো জে ডট আই এটা তো 0 হয়ে যায়, জে ডট আই হচ্ছে 0, তাহলে জে ডট জে এটা কত হবে 1 হবে, জে ডট জে তাদের মধ্যে কোন হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি কত 1, তাহলে হচ্ছে -1 হবে। এবার দেখো এই যে জে, জে আর হচ্ছে এ cos থিটা। ঠিক আছে, তাহলে এর মানটা আমাকে বার করতে হবে। তো এর মানটা কি করে বার করব, a ইকুয়ালস টু √, দেখো √3 এর হোল স্কয়ার প্লাস -1 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, এটা করতে হবে। তাহলে √3 প্লাস 1 সমান √4, তার মানে 2, তার মানে এর মান কত বেরোলো 2, জের মান তো 1 একক ভেক্টর, তাহলে 2 cos থিটা ইকুয়ালস টু -1 বা cos থিটা ইকুয়ালস টু -1/2, আর -1/2 মানে কত হয় বলতো, এটা হতে পারে cos 120 ডিগ্রি সূক্ষ্মকোণের কোণানুপাত, আবার cos 240 ডিগ্রি, এই দুটোর মানই কিন্তু হচ্ছে -1/2। তাহলে থিটার মান কি হবে, থিটার মান হবে 120 ডিগ্রি, আবার থিটার মান হতে পারে 240 ডিগ্রি। তো ব্যাপারটা নিয়ে আমরা একটু কনফিউজড, তাই তো। তো চলো এবার তাহলে আমরা একটু দেখে নিই কোয়াড্রেন্টের হিসাব। তো দেখো এটা হচ্ছে আমাদের প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তো আমরা এখানে ওয়াই অক্ষের সঙ্গে ভেক্টরটি কত কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে ভেক্টরটি কত কোণ করেছে। আচ্ছা, যখনই আমরা কোয়াড্রেন্ট নিব তখন একটা ঘড়ির কাঁটা ঘুরছে বলে তোমরা ভাববে, কেমন ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। কেমন ঘুরছে,
অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে ঘুরে, ঠিক আছে, এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো সর্বদা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিব। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে এই ভেক্টরটির কোণ কত হতে পারে? 120 ডিগ্রি হতে পারে। 120 ডিগ্রি কেমন হবে আগে দেখবো। এই ভেক্টরটা কোথায় আছে? এই ভেক্টরটা আছে দেখো √3i, তার মানে √3i এদিকে, -j তার মানে এদিকে, তার মানে ভেক্টরটা এই বরাবর আছে, এই বরাবর আছে। এটা হচ্ছে আমার এ ভেক্টর। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে 120 ডিগ্রি কেমন করে হবে বলো? 120 ডিগ্রি আমার এখান থেকে হবে তো। ওয়াই অক্ষ মানে কোনটা? এটা হচ্ছে আমাদের জে, এটা হচ্ছে আমার জে, জে মানে এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তার মানে এদিক বরাবর ঘুরে আসবে, এদিক বরাবর ঘুরে আসবে। 120 ডিগ্রি দেখো এদিক বরাবর হলে 120 ডিগ্রি হয়, তাহলে আমরা সর্বদা কোন দিকে নিব? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ওয়াই অক্ষের সঙ্গে এ ভেক্টর অ্যান্টি ক্লকওয়াইজ, তোমরা এখানেই তো বুঝতে পারছো। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এটা আরো বেশি, তাহলে 240 ডিগ্রিটাই হবে। 120 ডিগ্রি কেমন করে হবে? এটা তো 90, এটা 90, 180 প্লাস এটা, তাহলে 240টা হবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের দিক ধরা হয় কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। এক্স অক্ষের সঙ্গে কেমন কোণ করবে? অ্যান্টি ক্লকওয়াইজ কোণ করবে, ঠিক আছে। তো 240 ডিগ্রিটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। 120টা নেওয়া হবে না, এটা ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। হিসাবটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সর্বদা হিসাব নেওয়া হয়। তো এই ছিল আজকের পর্যন্ত এমসিকিউ ডিসকাশন। এই আজকের থার্ড পার্টের ডিসকাশন এখানে আমরা কমপ্লিট করলাম। ফোর্থ পার্টে আমরা 46 থেকে 60 পর্যন্ত বাদ বাকি সমস্ত এমসিকিউ সলিউশন করে দিব। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।